এ কি, আমার লেবু গাছগুলোতে যে ফুল ধরেছে। এই গ্রামে একমাত্র আমি লেবু ব্যবসায়ী। 10টা বছর ধরে চাষ করছি। আমি থাকতে অন্য কোনো ব্যবসায়ী আসবে সেটা আমি কখনো হতে দেব না। দাঁড়া, তোর একটা ব্যবস্থা করছি। দেখো গিন্নি, সব গাছ যে একেবারে শুকিয়ে গেছে। এবার কি করে জমিদারের ঋণ শোধ করব? আমার সব কাজ শেষ হয়ে গেছে। আর কি করতে হবে আমাকে? আর কিছু করতে হবে না। আমাদের বাগানটার কি অবস্থা চলো গিয়ে দেখে আসি। কাল বাজারের দোকান থেকে সার নিয়ে এসেছি, ওগুলো বাগানে দিতে হবে। আগের বছর তো তেমন একটা মুনাফা হয়নি আমাদের। হ্যাঁ, বন্যার কারণে আমাদের সমস্ত ফসল নষ্ট হয়ে গেছিল। তুমি চিন্তা করো না, এইবার সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই জন্যই তো এবার লেবু চাষ করেছি। গরমের দিনে মানুষের লেবুর খুব প্রয়োজন, তাই বিক্রিটাও ভালোই হয়। বাজারে বিক্রি করে ভালো মুনাফা হবে আমাদের। এ কি, আমার লেবু গাছগুলোতে যে ফুল ধরেছে। এত তাড়াতাড়ি ফুল আসবে আমি কখনো ভাবিনি। একই কাল অবধি তো গাছে একটাও ফুল ছিল না, তাহলে আজ এতগুলো ফুল এলো কোথা থেকে? আমাদের গ্রামে কেবল কমল ঠাকুরই লেবুর ব্যবসায়ী। আগের বছর ভালো মুনাফা করে ঘরবাড়ি করে নিয়েছে। এবছরও আমরা ভালো মুনাফা করব। হ্যাঁ, ফসল না হলে আমরা খাবো কি? জমিদারের কাছ থেকে ধার নিয়ে চারাগুলো নিয়ে এসেছি, তার ধার মেটাতে হবে যে। চলো, সব কাজ হয়ে গেছে। আরে রমেশ, ভালো আছিস তো? ভালো আছি আর কি, অভাবে অভাবে দিনটা কেটে যাচ্ছে। তা এইবার কি ফসল চাষ করেছিস? আগের বার তো ভারী লোকসান হয়ে গিয়েছিল, সেই জন্য তো এবার তোর দেখা দেখি লেবু চাষ করেছি। ও তাই বুঝি। তা তোর গাছে এত তাড়াতাড়ি ফুল এলো কিভাবে? তুই কিভাবে চাষ করেছিস? তেমন কিছুই না, যেভাবে প্রতি বছর চাষ করি সেভাবেই চাষ করেছি। ও আচ্ছা, ঠিক আছে রে, আমি এখন আসছি। এই বলে কমল ঠাকুর চলে যায়। এই গ্রামে একমাত্র আমি লেবু ব্যবসায়ী। 10টা বছর ধরে চাষ করছি। আমি থাকতে অন্য কোনো ব্যবসায়ী আসবে সেটা আমি কখনো হতে দেব না। দাঁড়া, তোর একটা ব্যবস্থা করছি। কি ব্যাপার, এত হন্ততন্ত হয়ে আসছো কেন? তাড়াতাড়ি জল খাবার দাও, খেয়ে মাঠে যাব। লেবু গাছগুলোকে দেখতে যেতে হবে কতটা বড় হয়েছে। এত দুপুরে তুমি মাঠে যাবে? পরে যাবে ক্ষণ। পাশের বাড়ির রমেশ এবার লেবু গাছ লাগিয়েছে, আর ওর কাছে ফুল এসে গেছে। আমার কাছে এখনো একটাও ফুল আসেনি। ও তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আরে তুমি বুঝতে পারছো না, আগের বার আমাদের কত মুনাফা হয়েছিল। আমাদের আগে যদি ওদের কাছে ফুল এসে যায় তাহলে লেবুর কম আমদানিতে ওরা চড়া দামে বিক্রি করতে পারবে, আর আমাদের মুনাফা হবে না। সে কি, তুমি যে বলেছিলে এইবার ফসলে মুনাফা হলে সোনার হার কিনে দিবে। তুমি চিন্তা করো না, এই কমল ঠাকুর থাকতে এই গ্রামে অন্য কোনো লেবু ব্যবসায়ী হতে দেব না। এই বলে কমল ঠাকুর তার খেতে চলে যায়। একেই এখনো যে গাছে একটাও ফুল হয়নি, আর ওই রমেশের সব গাছে ফুল এসে গেছে। দাঁড়া, আজ রাতেই এর ব্যবস্থা করছি। আমি থাকতে লেবু ব্যবসা এ গ্রামে আমি হতে দেব না। যাই, কেউ যদি দেখে ফেলে আজ রাতেই কাজ হয়ে যাবে, কাল সকালে।
এ কি, আমার গাছগুলো শুকনো হয়ে গেছে কেন? কাল অবধি তো গাছগুলো ঠিকই ছিল। এ কি, গাছগুলো শুকনো হলো কিভাবে? কাল অবধি তো গাছগুলো ঠিকই ছিল। কিছুই তো বুঝতে পারছি না। এতগুলো সার আর চারা গাছ জমিদারের কাছ থেকে কিনে নিয়ে এসেছিলাম, আর এখন যদি ফসল না হয় তাহলে কি হবে? জমিদারের টাকা শোধ দেবো কিভাবে? সেদিন তারা বাড়িতে চলে যায়। দিনের পর দিন তাদের গাছের অবস্থা আরো খারাপ হতে থাকে। তারপর একদিন, দেখো গিন্নি, সব গাছ যে একেবারে শুকিয়ে গেছে। এবার কি করে জমিদারের ঋণ শোধ করব? কিছু একটা সবজি চাষ তো করতেই হবে। লেবু গাছ বাদ দিয়ে আমরা বরং লাউ, ঝিঙে, পুঁইশাক এসব চাষ করি। তাতে জমিদারের ঋণটাও শোধ করা যাবে। হ্যাঁ, তাই করি। আমাদের খেতেও হবে, না হলে যে অনাহারে মরবো। এই বলে রমেশ বাজারে গিয়ে বাজার থেকে বীজ কিনে নিয়ে আসার সময় দেখা হয় কমল ঠাকুরের সঙ্গে। কি রে রমেশ, তোর লেবু চাষ কেমন চলছে? কি আর বলবো রে ভাই, জানি না কি কারণে লেবু গাছগুলো শুকিয়ে গেছে। আহারে, এত সুন্দর লেবু গাছগুলো শুকিয়ে গেছে, কি আর করবি? আগের বছর আবার চাষ করবি খন। এই বলে কমল ঠাকুর আড়ালে গিয়ে, আমি থাকতে লেবু চাষ? এই বছর কেন, কোনো বছর লেবু চাষ আমি করতে দেব না। রমেশ পথে যেতে যেতে, আরে, রাস্তার সাইডে কত সুন্দর একটা লেবু চারা হয়ে আছে, আর আমার বাড়ির সব গাছগুলো নাকি শুকিয়ে গেছে। হাত দিয়ে গাছ তুলে, তোর জায়গা এখানে নয়, চল তোকে নিয়ে যাই। তারপর আমাদের সব ফসলগুলো ভালো হয়েছে। হ্যাঁ, এগুলো দিয়েই জমিদারের ঋণ শোধ করা যাবে। পরের দিন, আরে, এই গাছটাই এত তাড়াতাড়ি ফুল এলো কিভাবে, কি জানি। পরের দিন, সে কি, আমার গাছে লেবু ধরে গেছে। এইটুকু একটা গাছে এতগুলো লেবু, আর লেবুগুলো কি সুন্দর। আরে, এই কি দেখছি আমি? এই যে কোনো সাধারণ লেবু নয়, এই যে সোনার লেবু। গিন্নি, ও গিন্নি। কি ব্যাপার, এত চেল্লাচ্ছ কেন? এ কি দেখছি আমি? এ যে সোনার লেবু। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আমি একটা সোনার লেবু গাছ। এক সাধুর অভিশাপে আমি সোনার লেবু গাছে পরিণত হয়ে গেছিলাম। তোমরা এতটা পরিচর্যা করেছো যে আমার কাছে ফল আসতে বাধ্য হয়েছে। এইগুলো বিক্রি করে তো আমাদের সব ঋণ শোধ হয়ে যাবে, আর আমাদের ধন সম্পত্তিরও কোনো একটা অভাব থাকবে না। হ্যাঁ, তোমরা এই লেবু দিয়ে তোমাদের সমস্ত দুঃখ কষ্ট চিরতরে মুছে ফেলতে পারো। আর আমি জাদু মন্ত্রের সাথে জানতে পেরেছি তোমাদের ক্ষতি কে করেছে। আমি তার উচিত শিক্ষার ব্যবস্থা করছি। এ কি, আমার গাছগুলো নষ্ট হলো কিভাবে? হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! তারপর থেকে রমেশ সেই সোনার লেবু বিক্রি করে গ্রামের মধ্যে সব থেকে বড় লোক হয়ে যায়। আজ কদিন ধরে শরীরটা অসুস্থ থাকায় মাঠে যেতে পারিনি। জানি না ফসলগুলো কি হালে রয়েছে। এমনিতেই যা গরম পড়েছে, গাছগুলোর যে কি অবস্থা। না, এবছরও তো ভালো ক্ষেত হলো না। বাকিদের ফসলগুলো তো বেশ ভালোই হয়েছে। লাউ গাছে লাউও ভালো নেই, আবার বেগুন গাছে পোকা লেগে গেছে। যাই, ঘরে গিয়ে গিন্নির সঙ্গে কথাবার্তা বলি। এভাবে চললে ছেলেদের খাওয়াবো কি? মা, রোজ রোজ আর মরিচ আর পেঁয়াজ দিয়ে পান্তা খেতে ভালো লাগে না। কতদিন হয়ে গেল আলু দিয়ে ভাত খাইনি। আলু না দিয়ে আমি আর ভাত খাবো না। খেতে হয় খা, না হলে যা। তোকে কি করে বোঝাই বলতো? সামনেই তো তোর বাবার রোগের এতগুলো ওষুধ কিনতে হলো। আলুর দাম এখন আকাশ ছুঁই ছুঁই। ঠিক আছে, তুই আজকে খেয়ে নে। তোর বাবাকে বলে কাল যে কোনো উপায় বের করে
আলু নিয়ে আসতে বলবো। ঠিক আছে, আজ আমার কিচ্ছু লাগবে না, মরিচ আর পেঁয়াজ দিয়েই খেয়ে নেব। রিনা খাওয়া শুরু করতেই কমলা চিন্তায় পড়ে যায়। না, ক্ষেতটা দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গেল। যাই, যেসব সবজি হয়েছে কাল বাজার চালানোর জন্য হয়ে যাবে। এই বলে সুমন বাড়ির দিকে রওনা হয়। কমলা, ও কমলা, তাড়াতাড়ি খেতে দাও দেখি। খেয়ে নদীর পাড়ে মাছ পাওয়া যায় কিনা গিয়ে দেখি। খাওয়ার তৈরি হয়ে গেছে, মরিচ আর পেঁয়াজ। তাহলেই চলবে, এই গরমে সেইটাই বা কম কিসের। তোমার মেয়ে আজ আলু খাবে বলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। কোনোভাবে বাজারের দোহাই দিয়ে আজ মুখ বন্ধ করতে পেরেছি। কোথায় এখন? ঘুমোচ্ছে। তুমি চিন্তা করো না, কাল বাজারের সবজি বেচে যা পয়সা হবে সেই দিয়ে আলু কিনে নিয়ে আসবো। ও ভাই, আলু কত করে? 50 টাকা। কি বলেন, এত দাম? গত বাজারে তো 30 টাকা কিলো ছিল। 30 টাকা আগের বাজারে ছিল। আলুর বাজারে যা অবস্থা, প্রতি বাজারে দাম বাড়ছে। নিতে হয় নিন, না হলে চলুন দেখি অন্যদের নিতে দিন। আরে না, আলু না হলে খাবো কি? দিন আমাকে 1 কিলো। বাকিদের তো বিক্রি ভালোই হচ্ছে, আমার সবজিগুলো যে পোকা ধরে আছে তাই কেউ জিজ্ঞাসাও করতে আসছে না। না, আজকেও মনে হয় আর বিক্রি হবে না। তারপর সুমন, তোর সবজি ব্যবসা কেমন চলছে? দেখতেই তো পাচ্ছ, সকাল থেকে বসে আছি, বউনি পর্যন্ত হয়নি। না, বসে থেকে লাভ নেই, আলু কেনার পয়সাও তো হলো না। কি গো, আলু পেলে? আজকের বাজারেও বিক্রি হলো না, সবজিতে পোকা লেগে যাওয়ায় কেউ নিতে চাইলো না। মেয়েটাকে যে কি বলে সান্ত্বনা দেই। আমি সবজি বাগানে যাচ্ছি, দেখি পোকামাকড়গুলোকে মারার কোনো উপায় পাই কিনা। খাবারটা খেয়ে যাও। না, আজ আর খেতে ইচ্ছে করছে না। ও কি, গজেন বাবুর ক্ষেতে এত আলু এমন অবস্থায় পড়ে আছে? মেয়েটা আলু খাবে বলে কান্না করছিল। এই আলুগুলো হলেই তো সব সমস্যা মিটে যাবে। দেখে তো মনে হচ্ছে এগুলো এক্সট্রা আলু। গজেন বাবুও নেই, আলুগুলো তাড়াতাড়ি করে কুড়িয়ে নি। সুমন আলু কুড়োতে লাগলো, আর সেই সময় এই ভিখারি, নিজের সবজি বিক্রি হয়নি বলে আমার আলু ক্ষেত থেকে আলু চুরি করছিস? মুখ সামলে কথা বলুন গজেন বাবু, আপনাকে সম্মান করি তাই কিছু বলছি না। তোমার আলু খেতে আলুগুলো এমনি এমনি পড়েছিল? সে আমার ক্ষেত, আমার আলু যেরকম অবস্থায় পড়ে থাকুক সেটা আমি বুঝবো। এই জন্যই বলে গরিবদের বেশি বাহবা দিতে নেই। আপনি ভুল ভাবছেন, আসলে আমার মেয়েটা আলু খেতে চেয়েছিল, সকালে বাজারে বিক্রি না হওয়ায় কিনতে পারিনি। আপনার ক্ষেতে বাড়তি আলুগুলো দেখতে পেয়ে কিছু আলু কুড়িয়েছিলাম। তা তোর মেয়ে আলু ক্ষেত পাইনি বলে তুই আমার ক্ষেত থেকে আলু চুরি করবি? আপনি কিন্তু আবার সীমানা অতিক্রম করছেন। করিস তো ওই সবজির চাষ, আলুর কত দাম জানিস? তা আপনি কি বলছেন আমরা আলু চাষ করতে পারি না? আমি আপনাকে দেখিয়ে দেব, আপনার থেকে ভালো আলু ফলিয়ে দেখাবো। তাই নাকি? আমিও দেখি তোর কত দম। তুই যদি আমাকে আলু চাষে হারাতে পারিস তাহলে আমার এই জমিন তোকে দিয়ে দেব। আপনিও দেখে নেবেন, আপনার এই জমি আমার হবে। শুনেছি সুমন নাকি আলু চারা লাগিয়ে দিয়েছে। হ্যাঁ বাবু, সুমন আলু চারা লাগিয়ে দিয়েছে। তুই আর দেরি করিস না, আজই বাজার থেকে চারা কিনে নিয়ে এসে লাগিয়ে দে। এবার আমাকে ওদের থেকে বেশি ফসল বানাতে হবে। জি বাবু, আপনি যেমন বলবেন।
গিন্নি, দেখ আমাদের ফসল এবার ভালো হয়েছে। তুমি এক কাজ করো, আজকে ভালো করে মাছের ঝোল করো। গাছগুলোতে জল দিয়ে সারাদিন যা খাটাখাট্টি হয়েছে, মাছ ভাত খেলে শরীর তাই জুড়িয়ে যাবে। এবার আমি দেখছি গজেনবাবু কি করে আমার থেকে জিততে পারে। ওদের জমিতে গাছ ভালো হয়েছে, আর আপনার জমিতে গাছগুলো এখন তেমন একটা উদ্গতি হয়নি বাবু। তুই কিছু একটা কর, না হলে যে আমাকে আমার জমি হারাতে হবে, তার সঙ্গে আমার ব্যবসাটাও যাবে। তবে বাবু, আমার কাছে একটা উপায় আছে, সেটা যদি প্রয়োগ করতে পারেন। তুই আর কথা বলিস না, তাড়াতাড়ি চর, না হলে অনেক দেরি হয়ে যাবে। সাধু বাবা, আমাকে এমন একটা ওষুধ দিন তো যেটা দিয়ে সমস্ত আলু গাছ নষ্ট করা যায়। এই নে বাছা, আমার এই ওষুধে সব আলু গাছ নষ্ট হয়ে যাবে। কিন্তু সাধু বাবা, আপনি কি এমন ওষুধ দিতে পারেন না যেটা দিয়ে আলুর ফলন ভালো হয়? এই নে, এই ওষুধ ভালো ফলনের জন্যে। এই নে, ভালো করে জমিতে ছিটিয়ে দেবি, আজ রাতের মধ্যে কাজটা সেরে নিবি। কি সুমন, তুই আর কতদিন পাকা সবজি বেচবি? আপনি জেনে শুনে এমনটা বলছেন কেন? আমি তো আলু চাষ আপনাকে বলেই করেছি। হ্যাঁ, জানি তুই জিতলে আমার জমি তোকে দিতে হবে, তো তুই সেটা কোনোদিন পারবি না। আপনি এতটা নিশ্চিন্ত হয়ে কি করে বলছেন? তোর মতো ফুটো করি লোক কিনা আমার সঙ্গে পাঙ্গা নিবে? হ্যাঁ, সেটা তো সময় এলেই দেখা যাবে। আলু গাছে আলু ধরতে দেখেছিলাম, কিন্তু একটা গাছে এত বড় বড় আলু আর এত পরিমাণে আমি আমার জীবনে কখনো দেখিনি। তাই তো, এত অদ্ভুত আলুর গাছ আমি কখনো দেখিনি। হাই হাই, এ কি সর্বনাশ হলো আমার! সব আলু গাছ যে শুকিয়ে গেছে। তার মানে তুই আমার জমিতে বিষ মেরেছিস, আজ তোকে আমি মেরেই ফেলবো। এ কি, আপনি এমন করে মারছেন কেন লোকটাকে? না, কই কিছু না তো। তোর ফসল তো দেখছি ভালো হয়েছে, তুই জিতে গেলি। গজেন কথা মতো তার সমস্ত দলিল সুমনকে দিয়ে দেয়, আর যেহেতু সে গ্রামে কোনো আলু ছিল না, তাই তারপর সুমন অনেক বড়লোক হয়ে যায়।